বাংলা নিয়ে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ সিরিয়াস? নাকি বাংলাকে তারা ছাগলের তৃতীয় সন্তান ভাবেন? এই প্রশ্নটা সাধারণ মানুষ, আমি আপনি না, যারা মন দিয়ে বিজেপিটা করেন এই বাংলার সেরকমই বহু মানুষ প্রায়শই তুলে থাকেন। কারণ হচ্ছে বাংলা নিয়ে বাংলায় ক্ষমতায় আসতে গেলে যে সিরিয়াসনেস দেখানো দরকার সেটার কোথাও গিয়ে একটা যেন অভাব আছে। কিন্তু রিসেন্টলি পরপর দুটো যে ঘটনা ঘটলো তাতে একটা ছবি স্পষ্ট। শুধু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই নয়, বিজেপি যে ভাবাদর্শে বিশ্বাসী সেই সংঘ, তারাও কিন্তু বাংলা নিয়ে শুধু সিরিয়াস নয়, অত্যন্ত সিরিয়াস। এবং বাংলায় যেটা হওয়ার দরকার ছিল, অর্থাৎ কড়া মাস্টারের ভূমিকা সংঘ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নেওয়া দরকার ছিল, সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হয়ে গেল। আর এই ছবিটা স্পষ্ট হয়ে যেতেই বাংলায় গেরুয়া শিবিরে যারা মনে প্রাণে চান যে এই রাজ্যে পরিবর্তন আসুক এবং বাংলা গেরুয়া শিবির নবান্নের গদিতে গিয়ে বসুন, তারা কিন্তু কিছুটা হলেও যেন অক্সিজেন পাচ্ছেন। অর্থাৎ ২০২৬-এর লক্ষ্যে যে কাঙ্ক্ষিত বদলটা তারা চাইছেন, যে পার্টির লাইনেরই চেঞ্জ দরকার রয়েছে, যেভাবে যে সৈনিকদের দিয়ে লড়াই হবে সেখানে চেঞ্জের দরকার রয়েছে, সেই নিয়েই কিন্তু বড় বড় দুটো ঘটনা ঘটলো। একটা হচ্ছে সংঘের তরফ থেকে এলো। দেখুন, সংঘ তো সরাসরি কোনো সময়ই রাজনীতির সঙ্গে যুক্ত নয়। কিন্তু বলা যেতে পারে তারা বিজেপির রাজনৈতিক অভিভাবক। সংঘ এমনিতে সামাজিক কাজকর্ম নিয়ে থাকে। দেশ ভাবনা তাদের মধ্যে রয়েছে এবং তাদের সেই ভাবনার সঙ্গে রাজনীতিগতভাবে সহমত পোষণ করে কিন্তু বিজেপি। ফলে অনেকেই সংঘ আর বিজেপি এক করে নেন। কিন্তু আদতে এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। কিন্তু যেটা সবথেকে বড় কথা, যারা সংঘ, যারা সঙ্ঘী, তারা এই বিজেপি কার্যকর্তাদের জন্য কার্যত একজন অভিভাবক বলা যেতে পারে। তারা যে মতে, যে পথে বিশ্বাস করেন, তারা যে মার্গদর্শনটা করান সেটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানে বাংলা নিয়ে সংঘের যে ভাবনা, সেটা কিন্তু অত্যন্ত সিরিয়াস ভাবে সামনে এসেছে এবং এটারই বোধহয় দরকার ছিল, এমনটাই কিন্তু গেরুয়া শিবিরের অভ্যন্তরেরই বক্তব্য। কি ব্যাপার ঘটেছে? আপনারা জানেন সংঘের একটি পত্রিকা আছে, যে পত্রিকাটার নাম হচ্ছে স্বস্তিকা। সেখানে সংঘ কি ভাবনা চিন্তা করছে না করছে সেই সমস্ত কিছু ফুটে ওঠে। তার ১১ই নভেম্বর সংখ্যায় একটা প্রতিবেদন বেরিয়েছে। যে প্রতিবেদনটার হেডলাইন হচ্ছে পুনর্মূষিকো ভব। সেই প্রতিবেদনে কি আছে আগে আমি বলে দিচ্ছি, তারপর সংঘের ভূমিকাটা বাংলার জন্য কেন গুরুত্বপূর্ণ এবং সঠিক হেডমাস্টারের মতো হচ্ছে সেটাও অবশ্যই বলব। সেখানে যিনি প্রতিবেদনটি লিখেছেন, আ অর্থাৎ এই প্রতিবেদন যিনিই লিখুন না কেন, এটা যেহেতু সংঘের পত্রিকা সুতরাং সংঘের মনোভাব স্পষ্ট হচ্ছে, এটাই তো ছবি। সেখানে বলা হয়েছে আরজিকর কাণ্ডে তৃণমূল ও বামেদের মধ্যে একটা গোপন বোঝাপড়া চলেছে। সিপিএমের যে তত্ত্বটা আছে সেটা শহুরে মানুষের কাছে অনেকটা সামনে এসছে। কিন্তু সেই তত্ত্বকে সার্বিকভাবে জনমানসে প্রতিষ্ঠিত করতে বঙ্গ বিজেপিকে আরো নিরলস পরিশ্রম করতে হবে। প্রধান বিরোধী দল হয়েও বিজেপি আরজিকর কাণ্ডে বাংলার মানুষের সেন্টিমেন্ট যে জায়গায় গিয়েছিল, বিরোধী মনোভাবটা যে জায়গায় গিয়েছিল, সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বঙ্গ বিজেপি ব্যর্থ হয়েছে। অপ্রাতিষ্ঠানিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকাটাই এটা বিজেপির একটা বড়, বড় ফ্লপের কারণ। এবং এখানে আরেকটা প্রসঙ্গ তোলা হয়েছে এর কারণ হিসেবে, যেটা বলা হয়েছে জেলা, ব্লক বা শহর পর্যায়ে দলীয় প্রতিষ্ঠানের ভিত্তি দৃঢ় করতে এই বঙ্গ বিজেপি ব্যর্থ হয়েছে। জেলাতে এই আন্দোলনকে আরো বেশি করে, এই আরজি করের আন্দোলনকে আরো বেশি করে ছড়িয়ে দিতে বিজেপি ফোকাস করতে পারত। মোটামুটি যদি পুরো প্রতিবেদনটা পড়া হয়, এটা হচ্ছে মূল কথা। এবার এখানে যে কথাগুলো বলা হয়েছে সংঘের তরফে, দেখুন অনেকেই তো সংঘের দিকে আঙুল তোলেন যে নাগপুর থেকে একটা কোথাও গিয়ে আশীর্বাদের হাত রয়েছে। সংঘও নাকি চায় না এই রাজ্য থেকে তৃণমূল নামক দলটি বিদায় নিক রাজনৈতিকভাবে। আর সেই জন্যই এই রাজ্যে এত কিছু অন্যায় অত্যাচার হয়ে যাওয়ার পরও সেইভাবে কোনো অ্যাকশন দেখা যায় না এবং বাংলায় কোনো রকম কোনো চেঞ্জ হয় না। কোথাও গিয়ে এটা সেটিং কাজ করে এবং সেটিংটা নাকি নাগপুর থেকে আসে। আচ্ছা, একটা কথা বলুন তো, সংঘ যখন এই বক্তব্য রাখছে অ্যা তাদের পত্রিকা স্বস্তিকাতে, তার মানে সত্যিই কি সংঘ চায় না? মানে অদ্ভুতভাবে একটা জিনিস ছড়িয়ে দেওয়া হয়, মানুষকে খাইয়ে দেওয়া হয় এই মূল তত্ত্বের মতোই, যে সংঘের সঙ্গে সংঘের আশীর্বাদ এখানে রয়েছে। সেটাই কি কোথাও গিয়ে একটা এটা কন্ট্রাডিক্ট করছে না? যদি থাকতো তাহলে সংঘ কি এত ভাবনা চিন্তা করত? এবং সত্যি কথাটা সত্যি করে বলা, এখানে রাগ-ঢাকের কোনো ব্যাপার নেই। সত্যিই তো এই বাংলায় এই শাসকের দুর্নীতি এবং অন্যান্য কাজ নিয়ে মানুষ যে পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছে, সেই মানুষকে শেষ পর্যন্ত ভোট বাক্সে কি টেনে নিয়ে যাওয়া যায়?
এই রাজ্যে বিজেপির যে সাংগঠনিক দিকটা, হ্যাঁ, বিরোধী দল করতে গেলে, বিরোধী রাজনীতি করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। সেটা তো খুব স্বাভাবিক। কেউ রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা ছেড়ে দেবে রেড কার্পেট বিছিয়ে, রসগোল্লা খাইয়ে, হাতে গোলাপ তুলে দিয়ে, তা তো কোনোদিন হয় না। কিন্তু বিরোধী রাজনীতির এটাই মজা যে, যত বেশি আক্রমণের মুখে আসবেন, যার বিরুদ্ধে যত বেশি অন্যায় অত্যাচার হবে, তার জনপ্রিয়তা বিরোধিতার ক্ষেত্রে অনেক বৃদ্ধি পাবে এবং তাকে ঘিরেই কিন্তু জনমাত্রা তৈরি হবে। সেই জায়গাটা কি বিজেপির রাজ্য নেতৃত্ব নিতে পেরেছে, করতে পেরেছে? এখানে যে WhatsApp বিপ্লবী বা Facebook বিপ্লবীদের কথা শোনা যায়, যারা ছড়ি ঘোরায়, সেই ছবিটাই কিন্তু স্পষ্ট করে দিয়েছে মানুষের কাছে যাওয়ার জায়গাটা কোথায়? বিজেপির যে বুথ স্তরের কর্মীটা আছেন, যিনি বুথে বসছেন, বুথ এজেন্ট হিসেবে, পোলিং এজেন্ট হিসেবে, তিনি কি সেই এলাকার সমস্ত মানুষকে চেনেন? এই যে প্রশ্নগুলো এতদিন সাধারণ মানুষ তুলতে শুরু করেছে, অর্থাৎ সংগঠনে জোর দেব না, নিজের পছন্দের লোককে সেখানে বসাবো। এমনকি সংগঠন যদি তৈরি না হয়, এমন একটা লোকের নাম লিখে দিচ্ছি যে ওই যে এলাকাতেই হয়তো থাকে না। কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এদের নামগুলোকে দিতে, আমি একটা নাম দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ফলে বাস্তব চিত্রটা যখন সামনে উঠে আসছে, তখন দেখা যাচ্ছে যে সাংগঠনিক দিক থেকে চূড়ান্ত ফ্লপ হয়েছে। একটা রাজনৈতিক লড়াই লড়তে হচ্ছে যেখানে পুলিশ প্রশাসনের একটা অংশ বিপক্ষে রয়েছে এবং সেখানে একাধিক পোলিং এজেন্ট থাকছে বা অন্যান্য রাজনৈতিক বাধা আসছে। সেখানে পাল্টা সংগঠনটাকে তো তৈরি করতে হবে। পাল্টা প্রত্যাঘাতটা তো করতে হবে। মানুষ যখন আস্থা পাবে যে হ্যাঁ, ঠিক আছে, এদেরকে হারাবো, হারিয়ে তোমাদেরকে নিয়ে আসবো। এলে তোমরাও কিন্তু সেই সাংগঠনিকভাবে পাশে থাকতে পারবে, মানুষের কাজটা করতে পারবে। এই জায়গাটা রিফ্লেকশন যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু কোন রকমভাবে রাজনৈতিকভাবে এগোনোর জায়গা থাকছে না। ওই ভালো খেলিয়াও পরাজিত হইতে হইবে। এই জায়গাটা সঙ্ঘ কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে নিজেদের এই প্রতিবেদনে। আর সঙ্ঘের এই ভূমিকায় কিন্তু গেরুয়া শিবিরের একটা বড় অংশ অত্যন্ত খুশি। তারা চাইছিলেন কেউ একজন আসুন, কড়া হেডমাস্টার মশাইয়ের মতো এই ভুল ত্রুটিগুলো সামনে তুলে ধরুন, যাতে করে সংশোধনের জায়গা থাকে। রাজনীতিতে নামছি, রাজনীতি করছি, ভোটযুদ্ধ করছি, ওই ইডি সিবিআই হানা হবে, নরেন্দ্র মোদী অমিত শাহ এসে কিছু গরমাগরম ভাষণ দিয়ে যাবে, আর মানুষ গিয়ে ভোট দিয়ে দেবে। মানুষ নিজের মারটা খাবে শাসকের কাছ থেকে, পুলিশের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে, হেনস্থা হবে, আর জিতিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে, আর বিজেপির নেতারা মন্ত্রী হয়ে যাবেন। এইভাবে রাজনীতি হয় না। এই যে কথাটা বারবার সাধারণ মানুষ বলছেন, যারা এই রাজ্যে পরিবর্তন চান, সেটা কিন্তু সংঘ কার্যত শিলমোহর দিয়ে দিলেন। আর সংঘের এই ভূমিকা সেটাই প্রমাণ করে দিচ্ছে যে বাংলা নিয়ে কিন্তু এবার সিরিয়াসলি ভাবনা চিন্তা করা হচ্ছে। তার কারণ সংঘের পত্রিকায় যখন এই কথা আসছে, নিশ্চিতভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও বঙ্গ বিজেপির নেতৃত্বের এই যে দেউলিয়াপনা, এই যে দৈন্যদশা, সেটা কিন্তু স্পষ্টভাবে যাবে, যেটা কেন্দ্রীয় নেতৃত্বকেও ভাবতে হবে। আর কেন্দ্রীয় নেতৃত্ব যে ভাবছে, সেই জায়গাটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। দুটো স্টোরি বললাম, একটা তো সংঘের কথা বললাম, এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কথাটা বলি। সেখানেও কি ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে দেখুন। আপনারা জানেন যে সাম্প্রতিককালে বিজেপি বাংলায় সদস্য সংগ্রহ অভিযান করছে, যেখানে ১,০০,০০,০০০ সদস্য বাংলা থেকে নাকি করা হবে এবং রাজনৈতিক অঙ্কের দিক থেকে সেটা অমিত শাহরা সঠিক অঙ্ক কষেছেন। বিজেপি এই মুহূর্তে ২,৪০,০০,০০০ ভোটের কাছাকাছি আছে, ২,৩৮,০০,০০০ মতো। আর তৃণমূল সেখানে আছে ২,৭০,৮০,০০,০০০ কাছাকাছি ভোট। ১,০০,০০,০০০ সদস্য যদি হয়, তাহলে তার পরিবারের আরো ২টি ভোট যদি আমি ইনক্লুড করি, তার মানে ৩,০০,০০,০০০ ভোট বিজেপি এনশিওর করে ফেলছে। এই ৩,০০,০০,০০০ ভোট যদি সত্যিই ভোট বাক্সে টেনে নিয়ে যেতে পারে, তাহলে তৃণমূল যাই করুক, জল মেশাক বা সত্যি তারা ২,৭০,৮০ তে থাক, আর বিজেপি ৩,০০,০০,০০০ তে পৌঁছে গেছে। তাহলে ওই তো ২০,০০,০০০ গ্যাপ তো বিজেপি করে নিতে পারছে। তার মানে বহু আসনই বিজেপি নিজেদের দিকে টার্ন করিয়ে নিতে পারবে, যেটা তৃণমূল জিতেছিল। খুব সহজ অঙ্ক। বাস্তব কি তাই বলছে? খাতায় কলমে অঙ্ক করাটা সোজা। বাস্তবের অঙ্ক কি বলছে? যে অ্যা ১,০০,০০,০০০ ছেড়ে দিন। বিজেপি যে সময়সীমা দেয়া হয়েছে তাতে ৫০,০০,০০০ সদস্য কি করতে পারবে? তার কারণ হিসেবে বলা হচ্ছে যে ১ম ১৩ দিনে, যবে থেকে এই সদস্য সংগ্রহ অভিযান করা শুরু হয়েছে, সেই ১৩ দিনে ১০,০০,০০০ মোটে সদস্য সংগ্রহ করতে পেরেছে বিজেপি। এখন ৩০ দিনে যদি ১,০০,০০,০০০ করতে হয়, তাহলে পার ডে মোটামুটি অন অ্যান এভারেজ ৩,৫০,০০০ মতো সদস্য তাদেরকে করতে হবে। অর্থাৎ ১৩ দিনের ক্ষেত্রে যদি আমি ৩,৫০,০০০ করে ধরি, ৩ তেরো ৩৯, ওই প্রায় ৪৫,০০,০০০ কাছাকাছি সদস্য তাদের করা উচিত ছিল। ৪৫,০০,০০০ কাছাকাছি অ্যাচিভটা করে নেওয়া উচিত ছিল। সেই জায়গায় মাত্র ১০,০০,০০০ হয়েছে। মানে কতখানি পিছনে আছে। কোথায় ৪৫,০০,০০০ সদস্য আর কোথায় ১০,০০,০০০ সদস্য। এবং এর মধ্যে যেটা বলা হচ্ছে যে ১০ তারিখ একটা নাকি মেগা ওই সদস্য সংগ্রহ ক্যাম্প করা হয়েছিল। যেদিন একদিনেই প্রায় ৭৪,০০০ মতো সদস্য হয়েছে। আর সেটা দেখে ইনফ্লুয়েন্সড হয়ে আবারও আগামী ২০ তারিখ খুব সম্ভবত এরকম একটা করা হচ্ছে। কিন্তু এইভাবেও
১,০০,০০,০০০ ছেড়ে দিন ৫০,০০,০০০ এর গণ্ডি কি পেরোতে পারবে? কেননা আর বোধহয় ৩-১৫ মতো হাতে আছে। এটা আমি ১৩ তারিখের হিসেব বলছি। তার মানে ১৭ দিন বাকি আছে। ১৭ দিনে আ ৪০,০০,০০০ সদস্য সংগ্রহ করতে হবে। এবং যদি জেলা ধরে, ধরে দেখা যাচ্ছে যে অন অ্যান এভারেজ এখন মাত্র ১৭ থেকে ১৮,০০০। কোনো জেলায় প্লাস মাইনাস হয়েছে। কিন্তু মোটামুটি এভারেজ যদি ধরা হয় প্রত্যেক জেলায় ১৭ থেকে ১৮,০০০ করে সদস্য সংগ্রহ হয়েছে। আর এই জায়গাটাতেই আ ২ জন অত্যন্ত ক্ষিপ্ত হয়েছেন। একজন হচ্ছেন যিনি এই কেন্দ্রীয় দায়িত্ব পেয়েছেন বিজেপি সদস্য সংগ্রহের, সেটা হচ্ছে কেন্দ্রীয় সম্পাদক ঋতুরাজ সিং। তিনি এটা নিয়ে ক্ষুব্ধ এবং এটা নিয়ে কিন্তু কেন সদস্য সংগ্রহ এত ঢিলেমি হচ্ছে এটা নিয়ে কথা বলছেন। অন্যদিকে যাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক করে বাংলায় পাঠানো হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে, সেই সুনীল বানশাল তিনি কার্যত বিস্ফোরণ ঘটিয়েছেন। একটি আ মিডিয়া রিপোর্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, তিনি পরিষ্কারভাবে বিজেপির রাজ্য নেতৃত্বকে বলে দিয়েছেন যে ৫০,০০,০০০ সদস্য মানে ১,০০,০০,০০০ ছেড়ে দিন, ৫০,০০,০০০ সদস্য যদি না করতে পারেন, তাহলে আর দিল্লিতে আসবেন না। আর বিজেপির রাজ্য নেতাদের কি বক্তব্য? যে হ্যাঁ, আমাদের একটু দেরি করে শুরু হয়েছে, একটু ঢিলেমি চলছে। কিন্তু আস্তে, আস্তে এটা হয়ে যাবে। আমরা আপাতত নভেম্বরের মধ্যে ৫০,০০,০০০ সদস্য সংগ্রহ প্ল্যান করছি। এরকম কয়েকটা মেগা সদস্য সংগ্রহ অভিযান করব। আর যদি না হয় তাহলে কয়েকটা এক্সটেনশন করে আমরা ঠিক ১,০০,০০,০০০ তে পৌঁছে যাব। কবে? ২০২৬ এর নির্বাচন মিটে গেলে? পরিষ্কারভাবে সুনীল বানসালজি নাকি জানিয়ে দিয়েছেন যে, যদি ৫০,০০,০০০ সদস্য সংগ্রহ করতে না পারেন, দিল্লিতে আসবেন না। শুধুমাত্র তাই নয়। আপনারা জানেন এই ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচন মিটে গেলে একটা সাংগঠনিক বড়সড় রদবদল বিজেপিতে হবে। কেননা সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে গেছেন। চেঞ্জ হবে আর রাজ্য সভাপতি চেঞ্জ হলে পুরোপুরি সাংগঠনিক চেঞ্জ হবে। এই সদস্য সংগ্রহ অভিযানে কে কিরকম অ্যাক্টিভ ছিল তার উপর ভিত্তি করে সেটা মাপকাঠি হিসেবে দেখিয়ে এ এই সাংগঠনিক রদবদলে তাদেরকে ইম্পোর্টেন্স দেয়া হবে। শুধুমাত্র তাই নয়, ২০২৬ এ বিধানসভার যে টিকিট, সেই টিকিটও কিন্তু এই সদস্য সংগ্রহে অভিযানে একটা বড় ভূমিকা থাকছে। অর্থাৎ যে, যে প্রসঙ্গটা বারবার উঠে আসে যে এই রাজ্যের যে বিজেপি নেতারা আছে, তারা আন্তরিকভাবে কতখানি রাজনীতিটা করছেন। তারা কতখানি ময়দানে নামছেন। কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে, একটা গিয়ে ছবি তুলছেন, Facebook এ দিয়ে দিচ্ছেন, WhatsApp এ দিয়ে দিচ্ছেন, চাঁদা ধরছেন। এই অভিযোগ কিন্তু বিজেপির অভ্যন্তর থেকে উঠছে। এবং তার থেকেও বড় কথা এখনো ক্ষমতায় আসেনি। আমরা বিভিন্ন সময় দেখি বিজেপি কর্মীরা গিয়ে তাদের হেডকোয়ার্টারের বাইরে সেখানে গিয়ে অভিযোগ করছেন, ধর্ণা জানাচ্ছেন, সেখানে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কেন এখনই এই পরিস্থিতি তৈরি হয়ে যাবে? তাহলে ক্ষমতায় এলে দলটা কি করবে? এটা যারা ফ্লোটিং ভোটার, এখনো বিজেপিটা সরাসরি করেন না। তারা এই রাজ্য থেকে তৃণমূলকে সরাতে চান, সেইজন্য হয়তো বিজেপিকে ভোট দেবেন। তারা দেখছেন এবং তারা কি এটাতে এফেক্টেড হবেন না? যে এখনই এই অবস্থা হচ্ছে, ক্ষমতায় এলে এই দলটার কি অবস্থা হবে? এই যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ আমার পেয়ারের লোক, আমার চেনা জানা লোক, সুতরাং আমি ওকে দায়িত্ব দিয়ে দিলাম। ২ নম্বর হচ্ছে আমি দায়িত্ব পেয়েছি, ওখানে কোনো লোকই খুঁজে পাচ্ছি না। আমার এক আত্মীয় যে বিদেশে থাকে বা বাইরের রাজ্যে থাকে, কিন্তু তার নামটা ঢুকিয়ে দিচ্ছি। অর্থাৎ ওই জল মেশানোর গল্প। আমি ক্ষমতায় আছি, আমি এই পজিশনে আছি, সেটার জন্য আমি জল মিশিয়ে ডেটাটা চেয়েছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আমার পদটাকে টিকিয়ে রাখছি। কিন্তু এই করে ২০২১ বলুন, ২০২৪ বলুন, বহু জায়গাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কিন্তু ঠকতে হয়েছে। কেননা তারা কাগজে কলমে এক রকমের ডেটা পাচ্ছেন। আর বাস্তবে যখন রাজনৈতিক লড়াইটা হচ্ছে, ভোটের লড়াইটা হচ্ছে, তখন গিয়ে দেখা যাচ্ছে যে না, তার সঙ্গে ফারাক রয়েছে। অ্যাকচুয়াল ডেটা আর যে ডেটা তাদেরকে দেওয়া হয়েছিল। এবার কাহাতক বলা হবে যে ভোট লুট হয়েছে। আরে ভোট লুটটা হয়েছে কেন? ভোট লুটটা আটকানো যায়নি কেন? যদি সংগঠন শক্তপোক্ত থাকে এটা কি করা যেত না? পূর্ব মেদিনীপুর সবথেকে ফোকাসের জেলা। কেননা শুভেন্দু অধিকারী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন। সেই শুভেন্দু অধিকারীকে লেজে গোবরে করার জন্য পূর্ব মেদিনীপুরে সাম, দাম, দণ্ড, ভেদ তৃণমূল সমস্ত কিছু লাগিয়ে দিয়েছিল। কিন্তু লোকসভাতে সেখানে ২ টো আসন জেতা তো আছেই। ১৬ টার মধ্যে ১৫ টা বিধানসভাতে লিড তো আছেই। পঞ্চায়েত স্তরে যেখানে সবথেকে বেশি লুটপাট হয়, ভোট হয় না, প্রহসন হয়। সেইখানে অব্দি পঞ্চায়েত স্তর অব্দি দখল করে দেখিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাহলে প্রশ্নটা হচ্ছে যে সংগঠন থাকলে যতই এরকম লুটপাট হোক সেই জায়গাটাকে কিন্তু আটকানো যায়। কিন্তু সেটা একটা বড় অংশ এই নেতৃত্বের করতে ব্যর্থ এবং সেটা ২০১৯, ২০২১ থেকে শিক্ষা নিয়ে এবার কিন্তু কড়া পথে কেন্দ্রীয় নেতৃত্বও ভাবছে। অর্থাৎ সংঘ কিন্তু হেডমাস্টার মশাইয়ের ভূমিকা থেকে যেটা করা উচিত সঠিক পর্যবেক্ষণ এই রাজ্য বিজেপি সম্বন্ধে দেওয়া সেটাই তারা দিচ্ছেন এবং কোন পথে গেলে এই বিজেপি বেটারমেন্ট করতে পারবে সেই পথটা দেখাচ্ছেন। নিশ্চিতভাবে সেই রিপোর্টটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যাচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব
আর এখানকার নেতাদের উপর ভরসা না করে তারা যে ডেটা দিচ্ছেন, সেখানে বাস্তবের সঙ্গে অনেকটা ফাঁক আছে। এই বাস্তবতাটা বুঝে একদম সরাসরি বলে দিচ্ছেন যে, যতখানি টার্গেট অ্যাচিভমেন্ট হবে, সেই অনুযায়ী তুমি এখানে পদ পাবে, সেই অনুযায়ী তুমি এখানে টিকিট পাবে। পুরস্কার এবং তোমার পারফরম্যান্স দুটো ইকুইভ্যালেন্ট হতে হবে। এই স্ট্র্যাটেজিতে আসছেন। যেটা নিশ্চিতভাবে এবার গা ঝাড়া দিতে বাধ্য করবে রাজ্য নেতৃত্বকে এবং যারাই দায়িত্বে আসুন না কেন, যাই দায়িত্বে থাকুন না কেন, একটু ঘোড়ার মতো যে দৌড়তে হবে, রাজনীতি অত সহজ জায়গা নয়। দুটো ফেসবুকে ছবি দিয়ে, দুটো হোয়াটসঅ্যাপে বিপ্লবী কথা লিখে, ৫ টা লোককে নিজের সমর্থনে কথা বলিয়ে এখানে এই রাজ্যে পরিবর্তন ঘটানো সম্ভব হবে না। এই বাস্তবতাটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছে এবং সেই অনুযায়ী মেজারিং স্টেপ নিচ্ছে। এইটাই বোধহয় ২০২৬ এর আগে ২০২৬ এর লক্ষ্যে বঙ্গ বিজেপির জন্য সবথেকে বড় লক্ষণ। কেননা এই মুহূর্তে বিজেপিই কিন্তু প্রধান বিরোধী দলের জায়গায় আছে এবং ভোট অঙ্কের হিসেব বলছে বিজেপি বাদ দিয়ে অন্য যে দলগুলো আছে তাদের প্রধান বিরোধী দলের জায়গায় ভাবতে গেলে আরো ২-৩ টে ইলেকশন পেরিয়ে যাবে। ততদিন কিন্তু এই তৃণমূলই শাসন ক্ষমতায় থাকবে। কিন্তু ২০২৬ এ যদি বিজেপি করতে না পারে নিশ্চিতভাবে বিজেপিকে বাংলার মানুষ বর্জন করে অল্টারনেটিভ কোন শক্তিকে খুঁজে আনবে বিরোধী জায়গাটা নেওয়ার জন্য, বিরোধী পরিসরটা নেওয়ার জন্য। তাই বাংলায় যে সম্ভাবনাটা তৈরি হয়েছে তার শেষ সুযোগ কিন্তু ২০২৬ এ বিজেপি পাচ্ছে। সেটাকে যদি পাখির চোখ করে ঠিকঠাকভাবে না লড়তে পারে, বাংলার মানুষ কিন্তু বিজেপিকে বর্জন করবে। এই আপ্তসত্যিটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছে এবং সেটা বুঝে মেজারিং স্টেপটা নিচ্ছে। এটাই বোধহয় গেরুয়া শিবিরের কর্মী সমর্থক জন্য সবথেকে ভালো খবর। কি বলবেন সংঘ এবং কেন্দ্রীয় নেতৃত্বের এই ভূমিকা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।